ভাবুন তো, আপনি রোজকার মতোই একটা মুদি দোকানে গেছেন কিছু জিনিসপত্র কিনতে, আর হঠাৎ করে দোকানের সব দরজা বন্ধ করে দেওয়া হলো। আর তারপর মাইকে ঘোষণা হলো, এখানে যে শেষ পর্যন্ত টিকে থাকতে পারবে সে জিতবে $2.5 লাখ। এটা কোনো সিনেমার গল্প নয়, বরং এক অবিশ্বাস্য সামাজিক পরীক্ষার শুরু, যেখানে সাধারণ কিছু মানুষ এক মুহূর্তে একে অপরের প্রতিযোগী হয়ে উঠল। মিস্টার বিস্টের এই একটা কথাই যেন পুরো পরিস্থিতিটা এক মুহূর্তে বদলে দিল। একবার ভাবুন, চোখের সামনে রাখা $2.5 লাখ নগদ টাকা। জীবন বদলে দেওয়ার মতো এই পুরস্কারের লোভেই একদল অপরিচিত মানুষ, যারা কিছুক্ষণ আগেও নিজেদের মতো কেনাকাটা করছিল, তারা একসাথে এক অদ্ভুত পরিস্থিতিতে আটকে গেল। চলুন এই পরীক্ষার একদম শুরুর মুহূর্তগুলোয় ফিরে যাই, যখন সবাই বুঝতে পারল যে তাদের সাধারণ একটা শপিং ট্রিপ এখন ধৈর্যের এক চরম পরীক্ষায় পরিণত হয়েছে। তখন এক তীব্র মানসিক দ্বন্দ্ব শুরু হলো। কি করবে তারা? একদিকে চাকরি, পরিবার আর দৈনন্দিন জীবনের সব দায়িত্ব, আর অন্যদিকে এক বিশাল অঙ্কে টাকা জেতার সুযোগ। তো প্রতিযোগিতার শুরুতেই তাদের সামনে একটা কঠিন সিদ্ধান্ত রাখা হলো। যারা এই অনিশ্চিত লড়াইয়ে থাকতে চায়নি, তাদের জন্য ছিল এক কার্ড ভর্তি বিনামূল্যে গ্রোসারির পুরস্কার। মানে এখনই চলে গেলে এক গাড়ি জিনিসপত্র ফ্রি। অনেকেই ভাবল, অনিশ্চিত ভবিষ্যতের চেয়ে হাতে যা পাওয়া যাচ্ছে তাই হয়তো ভালো। আর এই প্রথম সিদ্ধান্তই কিন্তু প্রতিযোগীদের সংখ্যাটা অনেকটা কমিয়ে দিল। যারা ঝুঁকি নিতে চেয়েছিল তাদের সংখ্যাটা কত ছিল জানেন? মাত্র ৩৩ জন। হ্যাঁ, এই ৩৩ জন প্রতিযোগী দোকানে টিকে রইল। আর এই ৩৩ জন মিলেই তৈরি হলো এক নতুন অস্থায়ী সমাজ। আর এখান থেকেই শুরু হলো আসল খেলা, যেখানে টিকে থাকার জন্য শুধু ধৈর্য নয়, দরকার ছিল কৌশল আর বুদ্ধিরও। আর এরপরেই আমরা যা দেখতে পাই তা হল সমাজ গঠনের এক অদ্ভুত চিত্র। দেখুন, মানুষ কিভাবে বিশৃঙ্খলার মধ্যেও নিজেদের জন্য একটা শৃঙ্খলা তৈরি করে ফেলে। টয়লেট পেপার আর সিরিয়ালের বাক্স দিয়ে তৈরি হতে থাকলো এক একটা দুর্গ। নিজেদের এলাকা আর খাবার টিকিয়ে রাখতে খুব দ্রুতই নানা রকম দল আর জোট তৈরি হতে শুরু করল। এই ছোট সমাজটার বিবর্তন ছিল অবিশ্বাস্য রকম দ্রুত। প্রথম দিনেই জোট তৈরি হয়ে গেল। দ্বিতীয় দিনে সবাই নিজেদের দুর্গ বানিয়ে ফেলল। তৃতীয় দিনে শরীরচর্চার মতো দৈনন্দিন রুটিনও তৈরি হয়ে গেল। এমনকি চতুর্থ দিনে কাঁচের জানালার মাধ্যমে পরিবারের সঙ্গেও যোগাযোগ চলতে লাগল। এটা যেন প্রমাণ করে যে মানুষ নতুন পরিবেশে কত দ্রুত নিজেদের মানিয়ে নিতে পারে। একজন প্রতিযোগীর এই কথাটা তখনকার পরিস্থিতিকে দারুণভাবে তুলে ধরে। সবাই নিজেদের দুর্গ বানিয়ে এমনভাবে আত্মরক্ষার প্রস্তুতি নিচ্ছিল যেন বাইরে কোনো ভয়ঙ্কর বিপদ অপেক্ষা করছে। দোকানের সাধারণ আইলগুলোই হয়ে উঠেছিল এক একটা দুর্গের সীমানা। দোকানের ভেতরে কয়েকটা প্রধান দল তৈরি হয়েছিল, প্রত্যেকের নিজস্ব কৌশল। যেমন ধরুন ফোর্ট ফ্রিজি, যারা মাংসের সেকশন দখল করে জিনিসপত্র বিনিময় বা বার্টার সিস্টেম চালু করেছিল। ম্যানেজারের অফিসে আশ্রয় নেওয়া দ্য অফিস টিম ছিল সবচেয়ে কৌশলী। দ্য ইনোভেটর্স দলে একজন গর্ভবতী সদস্য ছিলেন, যা তাদের মধ্যে এক পারিবারিক আবহ তৈরি করেছিল। আর ছিল খেলোয়াড়দের দ্য ড্রিম টিম, যারা ভেবেছিল শারীরিক সক্ষমতাই তাদের জিতিয়ে দেবে। কিন্তু এটা কি শুধু শরীরের লড়াই ছিল? কিন্তু যেখানেই সমাজ তৈরি হয় সেখানে তো ভিন্ন চিন্তার মানুষও থাকে। সবাই যখন জোট আর দুর্গ তৈরিতে ব্যস্ত, তখন জাভিয়ান নামের একজন প্রতিযোগী বুঝতে পারছিল যে এই খেলায় জেতার সেরা উপায় হল বিশৃঙ্খলা তৈরি করা। আর এর সাথেই খেলার প্রাথমিক বন্ধুত্বের পর্বটা শেষ হয়ে গেল। নিজের কৌশল ব্যাখ্যা করতে গিয়ে জাভিয়ান নিজেই এই শব্দগুলো ব্যবহার করে, অর্গানাইজড কেয়স বা পরিকল্পিত বিশৃঙ্খলা। তার দর্শন ছিল একদম পরিষ্কার, যে পরিবেশে কোনো নিয়ম নেই সেখানে নিয়ম মেনে চলাই সবচেয়ে বড় দুর্বলতা। আর এই দর্শনকে কাজে লাগিয়েই সে একের পর এক আঘাত হানার পরিকল্পনা করছিল। পঞ্চম রাতে জাভিয়ান একটা ছোট কাজ করল। অন্য দলের ঘুমানোর জন্য বানানো একটি ফ্লোটি সে ফাটিয়ে দিল। এই সামান্য একটা কাজই যেন বারুদে আগুন ধরিয়ে দিল। দোকানে প্রথম বড় দাঙ্গার সূচনা হল, আর এতদিনকার আপাত শান্তি পুরোপুরি ভেঙে পড়ল। জেভিয়ানের এই কথাটা থেকে পরিষ্কার বোঝা যায় যে সে তার ভূমিকা সম্পর্কে শুধু সচেতনই নয়, বরং সেটা সে উপভোগও করছিল। সে নিজেকে এই খেলার খলনায়ক হিসাবেই প্রতিষ্ঠিত করতে চেয়েছিল, কারণ সে জানত ভিলেনদের সবাই ভয় পায়। খেলাটা এবার আরও জটিল দিকে মোড় নিল। একটি সুপার অ্যালায়েন্স দোকানের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, পোর্টেবল রান্নার বার্নার, নিয়ন্ত্রণে আনার জন্য এক দুর্দান্ত পরিকল্পনা করল। কারণটা সহজ, যে রান্না নিয়ন্ত্রণ করবে সেই তো সবাইকে নিয়ন্ত্রণ করতে পারবে, তাই না? এই চুরির পেছনের মূল উদ্দেশ্য ছিল কিন্তু দুটো। শুধু বার্নারগুলো দখল করাই নয়, বরং দোকানের প্রতিষ্ঠিত ভিলেন জাভিয়ানের ওপর দোষ চাপিয়ে দিয়ে সবাইকে তার বিরুদ্ধে একজোট করা। এটা ছিল এক ঢিলে দুই পাখি মারার মতো একটি মাস্টার প্ল্যান। তাদের পরিকল্পনাটা ছিল খুবই ধূর্ত। সবাইকে একটা অনুষ্ঠানের নাম করে এক জায়গায় ডেকে আনা হলো। সেই সুযোগে
কলিন নামের একজন সদস্য সব বার্নার চুরি করে লুকিয়ে ফেলল, আর এমনভাবে পরিস্থিতি তৈরি করা হলো যাতে জাভিয়ানকে সবার আগে ইন্টারভিউ থেকে ফেরত পাঠানো হয়, আর সবাই তাকেই চোর হিসেবে সন্দেহ করে। কিন্তু পরিকল্পনাটা প্রায় ভেস্তে যাচ্ছিল। কলিনের ফিরতে দেরি হওয়ায় দলের মধ্যে চাপা উত্তেজনা আর ভয় তৈরি হয়। অন্য সদস্যরা যখন কলিনের অনুপস্থিতি টের পেতে শুরু করে, তখন পুরো পরিকল্পনাটাই কিন্তু ঝুঁকির মুখে পড়ে গিয়েছিল। প্রতিযোগিতা যত এগোতে থাকল, কৌশলগুলো ততই নির্মম হতে শুরু করল। এবার নজর দেওয়া যাক এর মানসিক প্রভাবের দিকে। দিনের পর দিন এক জায়গায় আটকে থাকা আর এই ক্রমাগত চাপ প্রতিযোগীদের ভেতরটা ধীরে ধীরে ভেঙে দিচ্ছিল। একসময় মানসিক যুদ্ধ চরমে পৌঁছায়। একে অপরকে মানসিকভাবে দুর্বল করার জন্য বিভিন্ন দল সারা রাত বিকট শব্দ করতে শুরু করে। উদ্দেশ্য ছিল একটাই, প্রতিপক্ষের ঘুম কেড়ে নেওয়া, যাতে তারা বিরক্ত হয়ে বেরিয়ে যেতে বাধ্য হয়। এটা ছিল এক ধরনের মনস্তাত্ত্বিক অত্যাচার। এই চরম বিশৃঙ্খলার মধ্যে একজন প্রতিযোগীর এই কথাটা খুব গুরুত্বপূর্ণ। সে বুঝতে পারছিল যে টাকা দিয়ে হয়তো অনেক কিছু কেনা যায়, কিন্তু পরিবারের সাথে কাটানো যে সময়টা চলে যাচ্ছে তা আর ফিরে পাওয়া সম্ভব নয়। অর্থ আর আবেগের এই দ্বন্দ্ব অনেককেই মানসিকভাবে দুর্বল করে দিচ্ছিল। আচ্ছা, মানুষ কেন প্রতিযোগিতা ছেড়ে যাচ্ছিল? কারণগুলো বেশ পরিষ্কার। দেখুন, ৪৫% প্রতিযোগী মানসিক অবসাদের কারণে এবং ৩৫% পরিবারের টানে চলে যায়। তার মানে ভেতরের বিশৃঙ্খলার চেয়েও মানসিক ক্লান্তি আর প্রিয়জনদের থেকে দূরে থাকাটাই ছিল বেরিয়ে যাওয়ার সবচেয়ে বড় কারণ। এই স্লাইডটি পুরো সামাজিক পরীক্ষার একটা করুণ সারসংক্ষেপ। ভাবুন, শুরুতে যেখানে সবাই মিলে গান গাইছিল, খাবার ভাগ করে খাচ্ছিল, সেখানে শেষের দিকে শুরু হলো চুরি, খাবার নষ্ট করা আর একে অপরকে ঘুমাতে না দেওয়ার মতো নৈরাজ্য। একটা সহযোগী সমাজ কিভাবে পুরোপুরি ভেঙে পড়ে অরাজকতায় পরিণত হল, এটা তারই চিত্র। আর জাভিয়ানের এই উক্তিটি তার কৌশলের চূড়ান্ত রূপটা দেখিয়ে দেয়। সে শুধু নিজের পরিকল্পনা সফল করেই থামেনি, বরং পুরো দলকে এমনভাবে চালিত করেছিল যাতে তারা একজন নিরপরাধ ব্যক্তিকে সত্য বলার জন্য ঘৃণা করতে শুরু করে। এটা ছিল এক নিখুঁত ম্যানিপুলেশন। তাহলে শেষ প্রশ্নটা এটাই দাঁড়ায়, যখন সমস্ত নিয়মকানুন অদৃশ্য হয়ে যায় আর সামনে থাকে এক বিশাল অঙ্কের পুরস্কার, তখন সমাজের আর কি অবশিষ্ট থাকে? এই পরীক্ষাটি আমাদের মানুষের আচরণ এবং সামাজিক কাঠামোর এক নগ্ন বাস্তবতাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়।